বলতে কি জিনিসটা, সেটা হচ্ছে এই ভার্ব হচ্ছে একটা ডুইং ওয়ার্ড। আমরা যেটা বলি ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড, যেটা কাজ প্রকাশ করে। কিন্তু একটা ভার্ব শুধুমাত্র কাজ প্রকাশ করার স্বার্থে বাক্যে আসে না। কারণ হলো ইংরেজিতে সকল সেন্টেন্সে কাজ প্রকাশ করবে এমনটা তো নয়। যেমন ধরুন আমি যদি বলি আমি লিখলাম মেসি প্লেস ফুটবল। আমি জাস্ট এক্সাম্পল দিব, খুব সহজ, কারণ আমার গ্রামার বোঝানোর উদ্দেশ্য। প্লে এখানে ভার্ব এবং এটা একটা কাজ প্রকাশ করছে, অ্যাকশন বোঝাচ্ছে, বুঝলাম এটা একটা ভার্ব কাজ প্রকাশ করছে। কিন্তু আমি যদি বলি আমি লিখলাম মেসি মেসি ইজ আ স্টার। এখন এখানে আমি যে ইজ একটা ভার্ব লিখলাম, এই ভার্বটা কিন্তু কোনো কাজ প্রকাশ করছে না। মেসি ইজ আ সুপারস্টার, এই সেন্টেন্সে কিন্তু ইজ শব্দটা কোনো কাজ বোঝাচ্ছে না, অথচ এই শব্দটাও ভার্ব। আবার দেখুন তাহলে এই শব্দটার এখানে কাজ কি? এই প্রথম সেন্টেন্সে এই শব্দটা অ্যাকশন বা কাজ বোঝাচ্ছে, দ্বিতীয় সেন্টেন্সে এই শব্দটা কিন্তু ডিফাইন করছে, অর্থাৎ মেসির অবস্থার বর্ণনা দিচ্ছে, বর্ণনা ডেসক্রিপশন দিচ্ছে। আবার দেখুন আমি যদি বলি মেসি মেসি লিখলাম, আবার মনে করেন ইজ ইন মনে করেন ফ্রান্স, লিখলাম ফ্রেঞ্চ নাম। বর্তমানে মেসি কোথায় আছেন? ফ্রান্সে। এখন এখানেও আমি একটা ভার্ব লিখলাম মেসি ইজ ইন ফ্রান্স নাম। তাহলে এই যে প্যারিসে বা ফ্রান্সে মেসি আছে, এই অবস্থাটাতে এখানে কিন্তু কোনো ডেফিনেশনও নাই, কোনো কাজও নাই। এখানে যেটা বর্ণনা দিচ্ছে সেটা হচ্ছে এক্সিস্টেন্স, অস্তিত্ব। তুমি কি কখনো কক্সবাজার গিয়েছিলে? আমরা ইংরেজি কিভাবে করব? হ্যাভ ইউ এভার বিন? তাহলে দেখেন এখানে হ্যাভ বিন লিখলাম, এবার বাদ দিলাম, তাহলে হ্যাভ ইউ এভার বিন, তাহলে হ্যাভ বিন এই দুইটা মিলেই এই বাক্যের মধ্যে ভার্ব। তাহলে এখানে মূলত আপনার অস্তিত্ব প্রকাশের কাজ একটা ভার্ব করে। তার মানে আমরা উদাহরণ দিয়ে যে ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করেছি, ভার্ব মানে একটা কাজ বোঝায় এই ব্যাপারটা নয়। একটা ভার্ব অ্যাকশন প্রকাশ করতে পারে, একটা ভার্ব ডেফিনেশন দেওয়ার কাজ করতে পারে, একটা ভার্ব কারো অস্তিত্বের প্রকাশ ঘটাতে পারে। তাহলে একটা ভার্বের কাজ শুধুমাত্র কি নয়, কাজ প্রকাশ করা নয়। তাহলে ভার্ব কিন্তু বাক্যের মধ্যে সে ডিফাইন করুক, এক্সিস্টেন্স প্রকাশ করুক অথবা কাজ প্রকাশ করুক, সর্বাবস্থায় তাকে আমরা ভার্বই বলি। এই ভার্বকে আমরা প্রাইমারিলি দুই ভাগে ভাগ করতে পারি। একটা ভার্ব হতে পারে ফাইনাইট ভার্ব, একটা ভার্ব হতে পারে নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, এই নন ফাইনাইট ভার্বটা আমরা তিন ভাগে ভাগ করে থাকি। আমরা এখানে বলতে পারি এটা হতে পারে জিরান্ড, এটা হতে পারে ইনফিনিটিভ এবং হতে পারে পার্টিসিপল। এই তিন প্রকারের বাইরে নন ফাইনাইট ভার্বের আর কোনো অস্তিত্ব নেই। যত নন ফাইনাইট ভার্ব আছে, অর্থাৎ ভার্ব থেকে গঠিত যে সকল ভার্ব, যে সকল শব্দ অ্যাকচুয়ালি ভার্ব থেকেই এসেছে, কিন্তু বাক্যের মধ্যে সে ভার্বের যে একটা ভূমিকা, ওই ভূমিকার বাইরে গিয়ে অন্য কোনো কাজ যদি সে করে, তাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি। বাক্যের মধ্যে সাবজেক্টের পরে ভার্ব মানে একটা সমাপিকা ক্রিয়া বা একটা ফাইনাইট ভার্ব। ওই যে বাক্যের মূল ভার্ব হওয়ার যে কাজ, এই কাজটার বাইরে যদি কোনো একটা ভার্ব থেকে গঠিত শব্দ অন্য কোনো ভূমিকা পালন করে, সে হয়তো সাবজেক্টের জায়গায় গিয়ে বসে গেল, কোনো একটা নাউনের আগে গিয়ে বসে গেল, কোনো একটা নাউনের পরে গিয়ে বসে গেল, অর্থাৎ অন্য কোনো অবস্থানে অন্য কোনো ফাংশন যদি সে করে, তাহলে বুঝবো সে ভার্ব ফাইনাইট ভার্ব না, সে নন ফাইনাইট, সে অসমাপিকা ক্রিয়া। তাহলে আমি সংজ্ঞা বা ডেফিনেশনটা দেওয়ার সময় পুস্তকি কথা বলি নাই। আমি বলি নাই যা বাক্যের মনের বা পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে, এইসব কথা গতানুগতিক, ওই কথা দিয়ে আইডেন্টিফাই করা সম্ভব না। এই জন্য কথাগুলো বললাম কি, একটা বাক্যের মধ্যে একটা সাবজেক্ট আছে, এরপর একটা ভার্ব থাকে, একটা অবজেক্ট থাকে, এটা যদি স্ট্রাকচার হয় ভার্ব হিসাবে বাক্যের যে একটা পজিশন, এই পজিশনে না এসে যদি
বা কোনো একটা ভার্ব অন্য কোনো পজিশনে গিয়ে বসে অন্য কোনো ভূমিকা পালন করে, যে ভূমিকাই হোক না কেন তাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি। এবং নন ফাইনাইট ভার্ব পৃথিবীতে 3 জাতের হয়। সে জেনারেল হতে পারে, ইনফিনিটিভ হতে পারে এবং পার্টিসিপল হতে পারে। এর বাইরে আর কোনো ধরনে, কোনো প্রকারে, কোনো ক্রাইটেরিয়ায়, কোনো রূপে তার ব্যবহার সম্ভব নয়। আচ্ছা, এবার শুনুন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের বাংলা আমরা জানি সকলে, এটার অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া। আচ্ছা, এই যে ফাইনাইট ভার্ব আছে, ফাইনাইট ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। আমরা বলতে পারি প্রিন্সিপাল, আবার বলতে পারি হেল্পিং, যাদেরকে আমরা অক্সিলিয়ারি ভার্বও বলে থাকি। প্রিন্সিপাল ভার্ব, হেল্পিং ভার্ব। আচ্ছা, এই যে হেল্পিং বা অক্সিলিয়ারি ভার্ব আছে, এদের চেহারাগুলো একটু দেখি আমরা। আমরা এখানে দেখতে পাবো টু বি, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এবং বিল, এই শব্দগুলো সবগুলাই অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার হয় এবং প্রত্যেকটা শব্দই আসছে বি শব্দ থেকে। বি শব্দটাকে আমরা শুধু বি না লিখে আমরা লিখলাম টু বি। আচ্ছা, এবার আরেকটা হচ্ছে টু হ্যাভ, অর্থাৎ এখানে আমরা যা পাবো, একটা হচ্ছে হ্যাভ, আরেকটা হচ্ছে হ্যাজ এবং হ্যাভ, আমরা সকলেই জানি। আচ্ছা, এবার শুনুন, এখানে আরেকটা আছে টু ডু। এখানে আমরা পাবো ডু, তারপরে হচ্ছে ডাজ এবং ডিড। এই তিনটি শব্দ মাত্র। এর বাইরেও কিন্তু আরো 2টি প্রকার আছে অক্সিলিয়ারি হিসেবে যারা ব্যবহার হয়। এই জন্য কনসেপ্ট হবে খুব ক্লিয়ার এবং এই জায়গা কম দরকারি জায়গা নয়। আমি চাইলে এগুলি স্কিপ করে যেতে পারতাম, সবকিছু একসাথে দেখাচ্ছি যেন পরিপূর্ণ আলোচনাটা আসে। এখানে একটা প্রকার আছে, এই প্রকারটাকে আমরা বলবো মোডাল অক্সিলিয়ারি। মোডাল অক্সিলিয়ারি, MODAL কিন্তু বানানো। মোডাল অক্সিলিয়ারি এরা কারা? এই মোডাল অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আমার 2টা ক্লাস হবে, 2টা লেকচার পরিপূর্ণ। এত কথা ওখানে আছে এবং ওখানে অনেক ইস্যু চলে আসবে, যেগুলো যেভাবে এমসিকিউতে ইম্পর্টেন্ট এবং একইভাবে লেখালেখিতেও পরিপূর্ণভাবে কাজে লাগবে। তাহলে আজকে এই জায়গায় আমি ঢুকবো, কিন্তু আগে প্রাইমারি কনসেপ্টগুলো দিয়ে রাখি। তাহলে এরপরে আরেকটা ধরন আছে অক্সিলিয়ারি ভার্বের, সেটা হচ্ছে এমফেটিক। এমফেটিক অর্থাৎ এমফাসাইজিং অক্সিলিয়ারি, এমফেটিক বলতে পারি, অথবা তার আরো একটা নাম আছে, নামটা হচ্ছে ইন্টেন্সিভ। ইন্টেন্সিভ অক্সিলিয়ারি ভার্ব। এবার আসে এম ইজ আর ওয়াজ কে আমরা চিনি, হ্যাভ হ্যাজ হ্যাড কেও আমরা চিনি, আর ডু ডাজ ডিড কে আমরা চিনি। একটু করে কয়েকটা বেসিক কথা বলি। প্রথমে আসেন এই যে এম ইজ আর ওয়াজ এর, আমরা এগুলাকে আমরা টেন্সের জন্য ব্যবহার করি। অর্থাৎ প্রেজেন্ট টেন্স হলে এম ইজ আর, পাস্ট টেন্স হলে ওয়াজ এর, আর বিং হচ্ছে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আচ্ছা, আর হ্যাভ হ্যাজ হ্যাড এদের ব্যবহার কিন্তু এরাও টেন্সেই ব্যবহার হয়, তো তাদের ব্যবহারটা পারফেক্ট টেন্সের পাশাপাশি এরা কিন্তু প্রেজেন্ট টেন্স, অর্থাৎ সরাসরি শুধুমাত্র পারফেক্ট টেন্সে না হয়ে এই শব্দগুলো একটা সিম্পল টেন্সও করতে পারে। যেমন আমি যদি বলি আই হ্যাড ডান, এটাই যেমন একটা কথা, এটা পারফেক্ট টেন্স গঠন করছে। কিন্তু আমি যদি বলি আই হ্যাড আঁকা, এই সেন্টেন্সে হ্যাড শব্দটা মেইন ভার্ব এবং এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। যদি আমি বলতাম আই হ্যাভ আঁকা, তখন এটা কিন্তু পারফেক্ট টেন্স না হয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে। পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট, তার মানে এই শব্দগুলো টেন্সেই ব্যবহার হয় এবং শুধুমাত্র পারফেক্টে হয় এমন কোনো কথা নাই, পরিস্থিতি অনুসারে এটা বিভিন্ন জায়গায় বসে। এদেরকে আমরা অ্যাকশন ভার্বের পরিবর্তে বসাই, অর্থাৎ কোনো একটা কাজ প্রকাশ করে এমন ভার্বের অক্সিলিয়ারি হিসেবে বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করি। মোডাল এরা ভিন্ন, এদেরকে নিয়ে বললাম 2টা ক্লাস হবে। আবার এমপ্যাথিক ব্যাপারটা এরকম, মনে করুন আই বিলিভ দ্যাট বাংলাদেশ উইন দ্য ম্যাচ, আমি লিখলাম আই বিলিভ দ্যাট। এখন আমি যদি সেন্টেন্সটাকে এভাবে লিখি, আই ডু বিলিভ দ্যাট বাংলাদেশ উইন দ্য ম্যাচ। এখানে আই বিলিভ দ্যাট, আই সাবজেক্ট, বিলিভ ভার্ব, দ্যাট থেকে বাকি অংশটা অবজেক্ট। আই সাবজেক্ট, বিলিভ ভার্ব, দ্যাট থেকে বাকি অংশটা অবজেক্ট ভার্ব। এই যে ডু শব্দটা এখানে আনলাম, এই ডু শব্দের কোনো নেসেসিটি কিন্তু গ্রামাটিক্যালি নেই।
এই ডু শব্দ না থাকলেও বাক্যটা হতো। এই ডু শব্দটা শুধুমাত্র আনা হয়েছে অর্থের উপর এমফাসাইজ করবার জন্য, অর্থের উপর জোর প্রদান করার জন্য। যেহেতু এরা শুধুমাত্র অর্থের উপর এমফাসাইজ বা মিনিংটাকে ফোকাস করার জন্য, মিনিংটাকে এমফাসাইজ করার জন্য আসে, এই জন্য এদের নাম এমফাসাইজিং অক্সিলিয়ারি, এমফেটিক অক্সিলিয়ারি, ইন্টেন্সিভ অক্সিলিয়ারি ভার্ব। তাহলে ডু, ডাজ, ডিড এদেরকে টু ডু ভার্ব বলা হয়। আবার এদের একই শব্দগুলোকে আমরা এমফেটিক বা ইন্টেন্সিভ অক্সিলিয়ারি হিসেবেও চিহ্নিত করব। আবারও বলে দিচ্ছি, মনে করেন আই লাভ ইউ, কমন একটা সেন্টেন্স। তাহলে আই ডু লাভ ইউ, এখানে ডু শব্দটা দিয়েছি কেন? আই লাভ ইউ এই সেন্টেন্সে কিন্তু কোনো ডু শব্দের কোনো প্রয়োজন নেই, কিন্তু ডু আসার কারণে বাক্যের গঠনগত কোনো সমস্যা হয় নাই, অর্থের উপর একটা এমফাসাইজ বা জোর প্রদান করার বিষয় এখানে আসছে। তাই এই এই ধরনের অক্সিলিয়ারি ভার্বগুলোকে আমরা বলবো এমফাসাইজিং ইন্টেন্সিভ অক্সিলিয়ারি ভার্ব। এবার আরো আরো কথা শুনতে হবে, মোডাল অক্সিলিয়ারি জিনিসটা কি? এখানে আপনি দেখবেন, দেখেন হি ইজ ওয়াকিং একটা সেন্টেন্স লিখলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি ইজ একটা ভার্ব আছে। আবার আমি যদি লিখি হি ওয়াকস, দেখেন হি সাবজেক্ট ওয়াক ভার্ব, এখানেও হি সাবজেক্ট ওয়াকিংটা মেইন ভার্ব। আচ্ছা, এই বাক্যের মধ্যে ওয়াক অর্থ হাঁটা, এই বাক্যেও ওয়াক অর্থ হাঁটা। এখন হাঁটা কাজটা চলমান বোঝানোর জন্য আমরা আইএনজি দিয়েছি। এই আইএনজি আসার কারণে এখানে ইজটাকে আমরা রাখলাম। এই ইজের কিন্তু কোনো আলাদা অর্থ নেই, অর্থাৎ সাধারণ যে অক্সিলিয়ারি ভার্বগুলো টু ডু, অর্থাৎ টু বি, টু হ্যাভ, টু ডু, টু বি, টু হ্যাভ, টু ডু, এই যে অক্সিলিয়ারি ভার্বগুলো আছে এরা বাক্যের মধ্যে আসবে বিভিন্ন কারণে, কিন্তু তাদের কোনো অর্থ প্রকাশ করা যাবে না, তারা কোনো অর্থ প্রকাশ করে না। ইভেন অর্থ যদি প্রকাশ করেও করতে চেষ্টাও করি আমরা, বাক্যের অর্থ নষ্ট হবে। আবারও বলছি কথাটা, অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে এমন ভার্ব যারা মেইন ভার্বকে হেল্প করবার জন্য আসে, কিন্তু তারা বাক্যের মধ্যে নিজের যে একটা ইনার মিনিং আছে এই মিনিংটা তারা প্রকাশ করবে না। টু বি হোক, টু হ্যাভ হোক, টু ডু হোক, যে কোনো অক্সিলিয়ারি ভার্ব। কিন্তু মোডাল অক্সিলিয়ারির ক্ষেত্রে আপনি খেয়াল করবেন, যেমন আমি লিখলাম আই এম ওয়াচিং, আই এম ওয়াচিং টিভি, আমি হই দেখিতেছি টিভি, এরকম আমরা বলি না, আমি টিভি দেখছি, এখানে এম এর অর্থ নেই। আমি যদি বলি আই হ্যাভ, আমি লিখলাম আই হ্যাভ ওয়াচড টিভি, এখানে হ্যাভ এর কোনো অর্থ নাই, আমি টিভি দেখেছি। আমি আছে দেখেছিলাম টিভি, ওভাবে কোনো অর্থ করি না, যদি কোনো অর্থ করতেও যাই বাক্য নষ্ট হবে। আমি যদি লিখি আই ডু নট ওয়াচ টিভি, এখানে একটা ডু অক্সিলিয়ারি ভার্ব আছে, এখানে না অর্থটা দেওয়ার জন্য নট শব্দটা আসছে, এটার অর্থ দেখা। এই বাক্যের অর্থ হচ্ছে আমি টিভি দেখি না, কিন্তু এখানে ডু অর্থ করা, এই করা অর্থটা আমরা করবো না। আমি যদি অর্থ করি আমি করি না দেখি টিভি, অর্থ আসে না, অর্থ নষ্ট হয়ে যায়। তার মানে এরা এমন অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্বের কাজই হচ্ছে বাক্যের মধ্যে এই বাক্যের নটকে ব্যবহারের শুদ্ধ করার জন্য ডু আসছে, এই বাক্যে এই ই বিযুক্ত শব্দটা বৈধতা দেওয়ার জন্য হ্যাভ আসছে, এই বাক্যে আইএনজি কে রক্ষা করার জন্য এম আসছে। তাদের আসার কিছু ভিন্ন কারণ থাকে, এই বাক্যে আইএনজির জন্য এম আসছে, এই বাক্যে ইডির জন্য হ্যাভ আসছে, এই বাক্যে নটের জন্য ডু আসছে। তারা আসছে বিভিন্ন শব্দকে সহায়তা করার জন্য, তাদের যে একটা অর্থ আছে অর্থটা তারা প্রকাশ করবে না। ব্যাপারটা ভালোভাবে খেয়াল করেন কি বলতে চাচ্ছি। এবার আসেন, আমি একটা সেন্টেন্স লিখলাম আই ক্যান ওয়াচ টিভি, আমি টিভি দেখতে পারি, ক্যান অর্থ পারা, ক্যান অর্থ পারা, এবং এই বাক্যের অর্থ হচ্ছে আমি টিভি দেখতে পারি। তার মানে ক্যান যে অক্সিলিয়ারি ভার্ব, এই অক্সিলিয়ারি ভার্বটা এই অক্সিলিয়ারি ভার্বগুলো হচ্ছে আলাদা আলাদা, এটা ভিন্ন। যদি একই রকম হতো এদের মতো এর অর্থও প্রকাশ করলে বাক্য ভুল হতো, কিন্তু এর অর্থটা প্রকাশিত হচ্ছে। এবার একটা কথা শুনেন, আমি একটা শব্দ লিখলাম মুড, মুড, মুড শব্দের অর্থ হচ্ছে ভাব, ভাব, মুড শব্দের অর্থ অর্থ। আচ্ছা, তাহলে এই মুড শব্দ থেকে একটা শব্দ আসছে, শব্দটা হচ্ছে মোডাল, মুড শব্দ থেকে আসছে মোডাল। হ্যাঁ, অর্থাৎ মুড মানে ভাব, এমন অক্সিলিয়ারি ভার্ব যারা বাক্যের মধ্যে তার মুড, তার অর্থ সে প্রকাশ করবে।
এই জন্য তার নাম মোডাল অক্সিলিয়ারি ভার্ব। এমন অক্সিলিয়ারি ভার্ব যারা অর্থ প্রকাশ করে, অর্থ প্রকাশকারী অক্সিলিয়ারি ভার্ব। তাহলে মোডাল অক্সিলিয়ারি ভার্ব দেখেন এই ক্যান, তাহলে আমরা ক্যানকে চিনি, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, এরা মোডাল অক্সিলিয়ারি ভার্ব। এবং এদের সাথে সাধারণ অক্সিলিয়ারি ভার্বের পার্থক্যটা কোথায়? এরা অর্থ প্রকাশ করে আর বাকি কোনো প্রকার অর্থ প্রকাশ করে না। এই হচ্ছে ইন্ট্রোডাকশন টু অক্সিলিয়ারি ভার্বস। এই জায়গাটা বুঝছেন কিনা? কারো কোনো কোশ্চেন থাকলে করেন, সামনের দিকে আগাবো। বলেন। অর্থাৎ সাধারণ অক্সিলিয়ারি ভার্ব এবং মডেল অক্সিলিয়ারি ভার্বের পার্থক্যটা কি? সাধারণ অক্সিলিয়ারি ভার্ব অর্থ প্রকাশ করে না, কিন্তু মডেল অক্সিলিয়ারি ভার্ব অবশ্যই অর্থ প্রকাশ করে। অর্থ প্রকাশ করে বলে তার নাম মডাল, মডেল না, মডেল না। মডেল এক কথা, মডাল আরেক কথা। ঠিক আছে? MODEL, মডেল মানে স্যাম্পল, মডেল মানে নমুনা, ওটা না। এটা মডাল, মুড থেকে শব্দটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে অক্সিলিয়ারি ভার্ব নিয়ে একটা কনসেপ্ট আমরা পেয়েছি। এখন আমরা এই ভার্বের এই যে প্রিন্সিপাল ভার্ব, এটা নিয়ে গত ক্লাসেও কথা হয়েছে। আজকে আমি জাস্ট গুছিয়ে দিব, মিলিয়ে দিব কথা, আগের কথার সাথে পরের কথার একটা কানেক্টিভিটি ক্রিয়েট করে দিব। তাহলে আরেকটা শব্দ আমরা লিখেছি, সেটা হচ্ছে কি? প্রিন্সিপাল। প্রিন্সিপাল শব্দকে বলা হয় লেক্সিক্যাল। অর্থাৎ কোথাও যদি আপনি লেক্সিক্যাল শব্দটা দেখেন, তাহলে আপনি মনে মনে ভাইবেন না এটা আবার কি জাতের ভার্ব, ওরকম কিছু না। লেক্সিক্যাল মানে প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে লেক্সিক্যাল, লেক্সিক্যাল মানে প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে লেক্সিক্যাল। এখন আবার যেভাবে হেল্পিং শব্দের পরিবর্তে আমরা অক্সিলিয়ারি কথাটা ব্যবহার করি, এই করি লেক্সিক্যাল ভার্ব বা প্রিন্সিপাল ভার্বকে আমরা আবার দুভাগে ভাগ করি। এই প্রকারটা নিয়ে আমি কথা আগে বলেছিলাম গত ক্লাসে। ট্রানজিটিভ ভার্ব আর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এবং আমি বলেছিলাম ট্রানজিটিভ ভার্ব মানে এখানে একটা অবজেক্ট থাকবে, ইনট্রানজিটিভ মানে তার কোনো অবজেক্ট থাকবে না, নো অবজেক্ট, উইথ অবজেক্ট, নো অবজেক্ট, অর্থাৎ এখানে কোনো অবজেক্ট থাকবে না। ইনট্রানজিটিভ ভার্ব যখন হয় তখন সাবজেক্ট, ভার্ব, মডিফায়ার এভাবে বাক্যের গঠন হয়। আর যখন এখানে যেহেতু এই ভার্বটা যখন বাক্যের মধ্যে আসবে, তখন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, মডিফায়ার এভাবে বাক্যের গঠন হয়। গত ক্লাসে এই ব্যাপারগুলো নিয়ে খুব ক্লিয়ারলি সময় দিয়ে এক্সাম্পল দিয়ে বারে বারে রিপিট করে বোঝানো হয়েছে, এখানে আর অত রিপিট করব না। তাহলে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে তার অবজেক্ট থাকবে, ইনট্রানজিটিভ মানে তার অবজেক্ট, কিন্তু কথা খুব ইম্পর্টেন্ট, ইনট্রানজিটিভ মানে তার কোনো অবজেক্ট থাকবে না। ইনট্রানজিটিভ ভার্ব আসলে গঠন হবে সাবজেক্ট, ভার্ব, মডিফায়ার। ট্রানজিটিভ হলে তার গঠন হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট প্লাস মডিফায়ার, এভাবেই হবে। আচ্ছা, এখানে আরো একটা প্রকার আমি দেখিয়েছিলাম, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব মানে হচ্ছে যে বাক্যের মধ্যে সাবজেক্ট এবং অবজেক্ট, সাবজেক্ট এবং অবজেক্ট, এটা তখন তাকে আমরা অবজেক্ট বলি না, তখন কমপ্লিমেন্ট বলি। এই শব্দ আর এই শব্দ যদি অভিন্ন হয়, আমি যদি বলি হি রিডস আ বুক, এখানে এই শব্দটা অবজেক্ট, যিনি তিনি বুক নয়, এই জন্য এর নাম অবজেক্ট। আবার যদি বলি হি লুকস টায়ার্ড, এখানে যিনি তিনি টায়ার্ড, এই জন্য এটা কমপ্লিমেন্ট। গত ক্লাসে বলেছিলাম, আরেকবার মনে করিয়ে দিলাম, সাবজেক্ট, অবজেক্ট, সাবজেক্ট, অবজেক্ট, সাবজেক্ট, কমপ্লিমেন্ট। যিনি তিনি টায়ার্ড, যিনি তিনি বুক নয়, যিনি তিনি বুক নয়, এই অবজেক্ট এবং এ নাউন, এ নাউন। যিনি তিনি বুক নয়, তিনি সাবজেক্ট, তিনি অবজেক্ট, এই জন্য এ নাউন। যিনি তিনি টায়ার্ড, এই জন্য তার নাম কমপ্লিমেন্ট, এবং এই শব্দটা অ্যাডজেক্টিভ। মোস্ট অফ দ্য টাইম কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ হয়। অনেক লম্বা করে বোঝানো হয়েছিল, আরো একবার মনে করিয়ে দিলাম, জায়গাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে। আচ্ছা, এবার আমরা সামনে আগে, আজকে আমরা এই নন ফাইনাইট ভার্বের প্রকারগুলো নিয়ে একটা পরিচিতি উপস্থাপনার পরে মডেল অক্সিলারির পরিচিতির দিকে চলে যাব। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এই ফাইনাইট ভার্বের প্রকারগুলো। ফাইনাইট ভার্বের মধ্যে আমরা অক্সিলিয়ারি ভার্বের যে প্রকার দেখিয়েছি, ওখান থেকে মডেল অক্সিলিয়ারির ব্যবহার নিয়ে ক্লাস হবে। আর এর আগে নন ফাইনাইট ভার্বের যে তিনটি প্রকার আছে, এগুলো নিয়ে আমরা একটু প্রাইমারি ইন্ট্রোডাকশনটা দিয়ে ফেলি।